আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম ইংলিশ প্রথম পত্র ৮ এবং ৯ নাম্বার পয়েম এবং স্টোরি, গল্প এবং কবিতা থেকে যে প্রশ্ন আসে। তো আজকে আমি কোনো লেখা বা আমি কোনো বোঝাবো না, আমি জাস্ট শুধু বোঝাবো যে কীভাবে লিখতে হবে আর কী অনুযায়ী পড়লে সেটা তোমরা পুরোপুরি কমন পাবে। মূলত তোমরা হয়তো অনেক স্যারের কাছে পড়ছো, আবার অনেক স্যারের কাছে মানে যেভাবে শিখছো আমার কাছে হয়তো এসে অনেকটা আলাদা হবে। তো সেই অনুযায়ী আমি আজকে তোমাদের কিছু বোঝাবো, মানে নতুন আপডেট কিছু তথ্য তোমাদের দিব, তো সেই অনুযায়ী তোমরা পড়বে। মূলত পোয়েম অ্যান্ড স্টোরি, কবিতা আর গল্প, কবি গল্প আর কবিতা, এই দুইটা মূলত এক কথায় আমার আমার কাছে ছিল সবচেয়ে কঠিন পোয়েম। আমি পোয়েমটা একটু কম পাইছিলাম, আর স্টোরি মানে গল্প একটু বেশি বুঝছিলাম, কারণ গল্প একটু বুঝতে সহজ হয়, কবিতা বুঝতে নাও মানে কঠিনও হতে পারে। এখন মূলত একটা কথা আমি প্রথম বেসিক একটা কথা বলি, যে তোমরা হয়তো অনেকে কেজি স্কুল বা প্রাইমারি স্কুলে পড়ছো, তো কেজি স্কুলে প্রাইমারি স্কুলে পড়ার সময় হয়তো স্যারেরা তোমাদের কবিতা মুখস্থ করতে দিয়েছে। এখন সেই কবিতাগুলো তোমরা এখানে এসে পড়তেছো, তবে মুখস্থ না, সেটা তোমরা পড়তেছো রিডিং, এবং সেটার প্রশ্ন তোমরা বাসায় পড়তেছো। আর হয়তো বা কোনো কোনো স্কুলে স্যার এটা বাংলা অর্থ সহ নেয়, তবে মুখস্থ নেয় না। আমরা আগে এই কবিতার জন্য মার খেয়েছিলাম, খেয়েছিলাম, মনে করো এই স্যারের গালি ওই স্যারের গালি। এখন হয়তো তোমরা ওই সময় অতটাও ছিলে না। তো এখন যদি তোমরা ওই কবিতাটা ভালো করে পড়ো, যে কবিতাটা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়লে, আর হ্যাঁ, এই কবিতা মনে করো যদি না বোঝো, পড়ার পরও বা পড়ার পর যদি না বোঝো, তাহলে কবিতা তোমার যেই গাইড আছে, ইংলিশ ফার্স্ট পেপারে যে গাইড থাকে, গাইড বইটা থাকে, গাইড বইয়ের এই কবিতা যে পৃষ্ঠা থাকে, সেই পৃষ্ঠার প্রথমেই উপরেই তোমার হেডলাইনে থাকে, পাঞ্জেরি হোক, লেকচার হোক, বা অনুপম হোক, যেই হোক, নিউটন হোক, তোমাদের ওই গাইডের প্রথমে এই কবিতা বা গল্পের সামারি থাকে, ইংলিশে থাকে, আবার এইদিকে বাংলায় থাকে। মূলত যদি কবিতা বা গল্পটা যদি তোমরা না বুঝো, কবিতা বা গল্প যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা ওইটা শুধু দেখবে। আর এখন আজকে কথা হবে যে পোয়েম স্টোরিটা লেখার নিয়ম কি। এখন এই তিনটা বিষয় তোমরা পুরোপুরি লক্ষ্য করবে। আমি তিনটা বিষয় লিখছি, যে ডাব্লিউএইচ কোশ্চেন দেখা, যে কি প্রশ্ন দ্বারা শুরু হয়েছে, কী রকম, হাউ, হোয়াট, তারপর হোয়াই, কি প্রশ্ন, ডাব্লিউএইচ কোশ্চেন, এটা দেখবে। যে প্রথমে হাউ, হোয়াট, হোয়াই, এইগুলো থাকবে। তারপর টেন্স অনুযায়ী দেখা, যে টেন্সটা বা মানে ওয়ার্ডটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে লিখবা, কারণ প্রেজেন্ট টেন্স ছাড়া যদি পাস্ট টেন্স মিলাই ফেলো, প্রেজেন্ট টেন্সও লিখবা বা পাস্ট টেন্সও লিখবা, সেটা ভুলে গেল। যেমন বাংলা দ্বিতীয়র কথা বলি, বাংলা দ্বিতীয় যদি তোমার সাধু রীতিতে লিখতে চাও, কোনো প্যারাগ্রাফ কিংবা সারাংশ, সাধু রীতিতে রাখলে, সাধু রীতি অনুযায়ী যদি তোমরা লেখো, তাহলে সাধু ভাষায় লিখতে হবে। সাধু ভাষায় কোনো বাঙালি ভাষা বা প্রকৃত আমাদের যেটা ভাষা ওইটা ইউজ করা যাবে না। ঠিক তেমনই টেন্স অনুযায়ী দেখা, প্রেজেন্ট যদি বর্তমান কাল বোঝায় তাহলে বর্তমান অনুযায়ী তোমার লিখতে হবে, আর যদি পাস্ট ও অতীতকাল বোঝায় তাহলে তোমাদের অতীত নিয়ে লিখতে হবে। আর কবিতার লাইন পুরোপুরি না লেখা, হ্যাঁ, কবিতার লাইন তোমরা পুরোপুরি লিখবে না। কবিতা পড়ছো, টু মাদার্স রিমেম্বার, মাই মাদার্স সেম, হি সেম বাট হার এজ ডিফারেন্ট, হ্যাঁ, ক্লোথ সেম, বা তাদের জামা একই, এই লাইনটা, ধরো এই লাইনটা তোমার এখানে এখানে আমি উল্লেখ করলাম যে এই লাইনটা মানে টু মাদার্স রিমেম্বার বা টাইমি ওল্ড জিপসি ম্যান উইল ইউ মনে করো টাইমি ওল্ড জিপসি ম্যান, এই লাইনের মনে করো যে কোনো একটা কবিতা। এখন সেই কবিতা যদি পুরোপুরি প্রশ্ন চাইছে যে হোয়াই ডাজ দ্য স্পিকার কল টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময়কে বক্তা কেন যাযাবর বলেছিল, পুরনো যাযাবর বলে। তো মূলত এই রকম করে তোমার যদি পুরো লাইনটা না মানে পুরো লাইন কবিতার যদি পুরো লাইনটা না তুলে দিয়ে তোমরা এইটাই করবে, যে মানে একটু বাংলা বোঝার চেষ্টা করবে। মূলত কেমনে লিখবে, যারা হয়তো ওই যে ভালো করে কবিতাটা পড়ছে, গল্প পড়ছে, তারা হয়তো বলবে। এখন পয়েম গেল, এখন আমি স্টোরিটা নিয়ে একটু আলোচনা করবো। স্টোরি বা গল্প, যেটা গল্প, মনে করো স্টোরি আছে আমিন, তারপর মেহেরজান, তারপর হিউম্যান ক্যান নেইদার সেন্স, তারপর সান রেডিয়েশন, ওই হিউম্যান ক্যান নেইদার সেন্স, তারপর দ্য পার্পল জার, তারপর ওই যে পাউন্ড অফ ফ্লেশ ইত্যাদি। এখন আমি মনে করো তোমার দ্য পার্পল জার নিয়ে কথা বলবো, স্টোরি দ্য পার্পল জার।
দ্য পার্পল জার নিয়ে আলোচনা করব। তো পার্পল জার অর্থ মূলত রক্তিম পাত্র। তো এই গল্পে মূলত একটা আমি একটু সারাংশ বলি যে এই গল্পে একটা মেয়ে তার মায়ের সাথে মার্কেটে যায় বা বাজারে যায়। তো বাজারে গিয়ে মেয়েটি যখন তার মায়ের সাথে কোনো কিছু কিনতে যাবে, তো কেনার পথে তার মা যখন কিছু তার সংসারের বা পরিবারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিল, তখন তার একটা পাত্র পছন্দ হয়, সে লাইক করছে পাত্রটা। তো পাত্রটাকে তার যখন পছন্দ হয় তখন তার মায়ের কাছে সেটা আবদার করে। অথচ একটা বিষয় দেখো, তার পায়ের যে জুতা শু বলা চলে, যারা শু বলে বা জুতা বলে, তার পায়ের জুতাটা অন্তত একটা পায়ের জুতা তার ছেঁড়া ছিল। তারপরেও সে তার জুতা বা যেটা দৈনন্দিন কাজে যেটা ব্যবহৃত হয় সেটা না নিয়ে সে এই পার্পল জার বা রক্তিম পাত্রটি কেনার জন্য তার মায়ের কাছে বায়না ধরেছিল। পরে শেষে তার মা তাকে একটা কন্ডিশন বা শর্ত দেয়। শর্তটা হলো, তাকে দুইটা শর্ত দেয়। দুইটা শর্তের মধ্যে সে হলো যে সে রক্তিম পাত্রটি কিনবে নাকি তার পরিধানের জন্য জুতা কিনবে বা শু কিনবে। তখন সে অনেক ভেবেচিন্তে বলল যে আমি কোনো জুতা নিব না, জুতা পরের মাসে আবার কেনা যাবে, আমি রক্তিম পাত্রটি কিনবো। তো রক্তিম পাত্রটি কেনার পর তার মা তাকে কিনে দিল। কেনার পর সে যখন বাসায় যাবে, যে ফুল রক্তিম পাত্র সেখানে ফুল রাখবে, বাগান থেকে ফুল তুলে এনে সেখানে পানি দিয়ে ফুলটা রাখলো। তো কিছুদিন পর বা পরদিন যখন সে ফুলটা করতে যাবে, তারপর পানিটা ফেলে দেখে ওটা রক্তিম পাত্র না, ওটা একটা কাঁচের পাত্র। রক্তিম পাত্র, ওটা রং করা ছিল, রঙিন। এক কথায় মানুষকে ঠকানো হয়েছে। সেটা বাইরে থেকে, এক কথায় মানুষের বা কোনো বস্তুর যদি তোমার বাইরেটা সুন্দর দেখো, তাহলে ভিতরটা তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হোক মানুষ হোক বস্তু। তাহলে এখন কথা হচ্ছে, সেই মেয়েটি যখন, এক কথা মেয়েটির নাম রোজামন্ড যখন পাত্রটি দেখলো বাইরে থেকে, ওয়াও কি সুন্দর, কিন্তু ভিতরটা দেখে নেই। তারপর ভিতর থেকে কীরকম একটা ডার্কনেস, কলসির ভিতরটা ছিল ডার্কনেস, অন্ধকার। তারপর কলসিটা ছিল কাঁচের, একদম স্বচ্ছ কাঁচ, সব রং উঠে গেছে। পরে সে বুঝলো যে কোনো জিনিসের বাইরের আলোকিত বা চাকচিক্য দেখে সেই জিনিস কেনা উচিত নয়, সেটা হোক বস্তুর ক্ষেত্রে, সেটা হোক মানুষের ক্ষেত্রে, সেটা হোক প্রাণীর ক্ষেত্রে। তাই আমি বলি যে দ্য পার্পল জার, রোজামন্ড এবং তার মায়ের এই গল্পটির মাঝে একটা বিষয় শিক্ষণীয় হলো যে রোজামন্ড মূলত কিসের প্রয়োজনে তার মায়ের কাছে কি কিনে চেয়েছিল এবং কিসের ব্যবধান বলতে কিসের পরিবর্তে সে তার জুতার পরিবর্তে সে পাত্রটি কিনেছে। এখন এই অনুযায়ী যদি একটা প্রশ্ন দেই, এই গল্প থেকে একটা প্রশ্ন দেই যে রোজামন্ড why did Rosamond আচ্ছা, এখানে আমি এই অনুযায়ী একটা লেখা লিখছি, এইটার অনুযায়ী একটা লেখা লিখছি, WH কোশ্চিন দেখা। তো WH কোশ্চিন হোয়াট। এখন এইখানে আমার এই প্রশ্নটা এক কথায় তোমাদের কাছে এটা একটু কনফিউজ মনে হবে। তো প্রশ্নটা আমি যেই গাইডে দেখছি, যেই হিসাবে দেখছি সেই অনুযায়ী আমি কোশ্চিনটা দিলাম যে হোয়াট ডিড রোজামন্ড থিঙ্ক বাই হার মাদার। রোজামন্ড তার মায়ের কাছে কোন জিনিসটি কিনতে আবদার করেছিল বা চেয়েছিল, বা কোন জিনিসটি কিনতে চেয়েছিল। তো রোজামন্ড তার মায়ের কাছে কী কিনতে চেয়েছিল? রোজামন্ড থিঙ্ক বাই হার মাদার ইন দ্য পার্পল জার। এই পর্যন্ত। হ্যাঁ, এটা আমার বানানো কথা না, এটা আমি গাইডে দেখছি, এটা আমি বোর্ডে দেখছি। হ্যাঁ, এটা হয়তো এবার তোমাদের অর্ধবার্ষিকী আছে না, এটা হয়তো আবার টেস্টেও আসতে পারে, আবার SSCতেও আসতে পারে। এখন এই প্রশ্নটা অনুযায়ী এই প্রশ্নটা বলবে যে এটার সাবজেক্ট, এটা ঠিক আছে, এটা কুমিল্লা বোর্ডে আসছিল। তো আমি বোর্ডের নামও বলছি, কুমিল্লা বোর্ড 19 আসছিল, তোমরা দেখে নিও। এখন এটা অ্যান্সার হবে রোজামন্ড থিঙ্ক বাই হার মাদার টু পার্পল জার। তো এখন স্টোরিটা বিষয় আর একটা শেষ কথা বলি, আমার কথা এখানেই শেষ। এখন আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের জানিয়ে দেবো যে
তোমাদের কোন কোন গল্পগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, আমি যেমন গল্পের কথা বলি যে মেহেরজান, তারপর মনে করো তোমার পার্পল জার, দ্য থ্রি ক্যাসকেট, তারপর এ পাউন্ড অফ ফ্লেশ, যেটা অ্যান্টোনিও আর শাইলকের যে এক টুকরো মাংস কাটা নিয়ে যেটা সমস্যা ছিল ওইটা। তারপর এই 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 গল্পের বিষয়ে তোমাদের আমি নেক্সট ক্লাসে এই টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। তো আলোচনার ওই ওই ক্লাসের আগে তোমাদের আজকে একটু বেসিকটা একটু তোমাদের স্ট্রং করতে চাই, যে তোমাদের পোয়েম স্টোরি। হ্যাঁ, এটা আমাকেও কঠিন লাগছিল যখন 9-এ ছিলাম, তখন আমি এটা কিছু বুঝি নাই। তবে যখন আমি অর্ধবার্ষিক পরীক্ষা দিলাম 9-এ, তো 9-এর অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার পর আমি এটা বুঝছি। তাই বলি যে যতই ঘোরাফেরা করছো বা যাই করো, তবে বই পড়ার তোমাদের বিকল্প নেই, যতই কিছু করো। কারণ গাইড বইটা সামান্য, গাইড বই আমরা পড়ছি, তারপর পরে পরীক্ষার আগে আমরা এইটাই বুঝছি যে গাইড পড়ে কোনো লাভ নাই। কারণ গাইডের সব অ্যান্সার সবগুলো বই থেকে। বইটাকে তোমার ছোটো মনে করো, বইটা ছোট, তবে গাইডটা তোমরা ভাবো যে গাইডটা অনেক মোটা, তাই মনে হয় গাইডে অনেক কিছু আছে, গাইডে অনেক অ্যান্সার আছে। এটা তোমরা ভাবো না, এটা আমরা ভাবছিলাম, এটা আমিও ভাবছি। তাই গাইডে সবচেয়ে, এটা আমার হোক তোমাদের স্যার হোক, সবচেয়ে ভালো একটা উপদেশ দেই, তোমরা গাইড না, তোমাদের যখন সমস্যা একদম পড়বে, যে খুব সমস্যা হয়েছে, তখন তুমি গাইডের একটু সহায়তা নেবা। এটা আমিও নিয়েছি শেষ সময়, আমি একটু উপকৃত হয়েছি, আশা করি তোমরা উপকৃত হবা। তোমরা আমাদের ভাই বোনদের মতো, তোমরা আমাদের ছোটো ভাই বোনের মতো, তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তাদের উদ্দেশ্যে আমি কিছু ভালো উপদেশ দেই, যে তোমরা ভালো করে পড়ো, তোমরা ভালো করে লেখো এবং প্র্যাকটিস করো, সবগুলো প্র্যাকটিস করো। সায়েন্সের সাবজেক্ট হোক, আর্টসের সাবজেক্ট হোক, কমার্সের সাবজেক্ট হোক। যেমন সায়েন্সের সাবজেক্ট রসায়ন, বিক্রিয়া অনেক, পদার্থ অঙ্ক আছে, হ্যাঁ। তারপর মনে করো পদার্থ কোন বিজ্ঞানী, তারপর নিউটনের সূত্র, তারপর মনে করো জীববিজ্ঞানে 12 নম্বর অধ্যায় জৈব অভিব্যক্তি। এগুলা বিষয়ে তোমরা একটু বেশি করে গবেষণা করো, একটু বেশি করে পড়ালেখা করার চেষ্টা করো, তাহলে একটু ব্রেনটা, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে। আর হ্যাঁ, গত কিছুদিন আগে হয়তো বলছিলাম যে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবা, তো সকাল সকাল ওঠার চেষ্টা করবে, তাহলে ভালো করে ক্লাসটা মনে করবে। যাই হোক, ইংলিশ ক্লাসে আমি অন্য সাবজেক্ট নিয়ে কথা না বলি, কারণ আমি সায়েন্সের কথা কেন বললাম, কারণ আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তাই সায়েন্স বিষয়ে কথা বললাম। পদার্থ, রসায়ন, অনেকের কাছে রসায়নটা কঠিন, অনেকের কাছে পদার্থটা কঠিন, অনেকের কাছে জীববিজ্ঞান কঠিন। তো জীববিজ্ঞানটা একটু মুখস্থ রাখতে হয়, জীববিজ্ঞানের ডিএনএ, আরএনএ, হ্যাঁ, তারপর ক্রোমোজোম, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তাই এগুলো নিয়ে আলোচনা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে জানিয়ে দেওয়া হবে। তাই আজকে এই বিষয় স্টোরি পোয়েম নিয়ে আমার শেষ কথা। আমি নেক্সট ক্লাসে তোমাদের জানিয়ে দেব যে কোন কোন গল্পগুলো একদম সিওরিটি দিয়ে, এটা আমার মন গড়া না, আমি হয়তো অনেক বোর্ডে দেখছি, আমি আবার গবেষণাও করব যে হ্যাঁ, এই বোর্ডে অনেকবার আসছিল, এটা আবার 25 সালে আসছে, এটা আবার হয়তো 27 সালে আসবে। কারণ আমরা দেখছিলাম কি জানো, 24 সালে যে বোর্ডের প্রশ্ন আছে, সেটা 26 সালে একটা বোর্ডের প্রশ্ন আছে আমাদের ইংলিশ। কারণ 24 সালে আসছে, 25 সালে ওটা আসে নাই, 26 সালে আসে। তাই তোমাদেরটা আমি দেখবো যে 25 সালে বা 24 সালেরটা দেখবো। তো হয়তো 24 সালেটা 25 সালে আসে নাই, ঠিক আছে, 24 সালেরটা 25 সালে আসে নাই, 25 সাল না আসবে, 26 সালে আসবে। আবার তোমারটা আমাদের দেখবো যে 25 সাল, 26 সাল আসবে না, 26 সালে আসে নাই, 27 সালে আসবে। তাই এই বিষয় দেখে আমি তোমাদের একটা দিব, যদি তোমাদের টেস্টে যদি কমন পাবাই, আমি শিওর দিলাম টেস্টে তোমরা কমন পাবাই, এখান থেকে প্রশ্ন আসবে। তাই আজকের মতো এখান থেকেই আমার এই ইংলিশ 8 এবং 9 নাম্বারের পোয়েম, কবিতা, স্টোরি, গল্প নিয়ে আমার একটা সংক্ষিপ্ত ক্লাস, যেটা ক্লাসও না, একটু উপদেশ, যে কীভাবে লিখবে বা কীভাবে চিনবে, হ্যাঁ। আর বিশেষ করে তোমরা এই তিনটা বিষয় তোমরা মাথায় রাখবে, যে WH কোশ্চিন দেখা, WH কোশ্চিন বা কি, হোয়াট, হাউ, হোয়াই, হ্যাঁ, এগুলা দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, তাহলে তোমার কবিতার লাইনটা ভাববে। তারপর টেন্স অনুযায়ী বা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, যেই টেন্সে যাবে, প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স তোমার দেখতে হবে, আমি যার হলে প্রেজেন্ট টেন্স, তারপর ওয়াজ ওয়ার হলে পাস্ট টেন্স, এগুলো অনুযায়ী তোমরা দেখো, তাহলে তোমাদের ওই অনুযায়ী, পাস্ট টেন্স অনুযায়ী তোমাদের ভার্বের ভিত্তি করতে হবে, এই অনুযায়ী তোমাদের সেন্টেন্সটা তৈরি করতে হবে। কবিতার লাইন পুরোপুরি তুলে দিবা না, কারণ এটা স্যার একটু কনফিউজ হবে। যদিও কবিতার লাইন হয়তো একটু মানে মাথায় না ঢোকার মতো, তবে গল্পের লাইন, হ্যাঁ, গল্প তোমার স্টোরিতে তোমার যে কোনো বইয়ের পাতা তুলে দিতে পারো, তবে পোয়েমে তুলে দেওয়া আমার মনে হয় ভালো না।
তাই আজ এই পর্যন্ত। আশা করি তোমরা আমার কথাগুলো একটু হলেও বুঝতে পারছো, যেটুকু হলেও বুঝতে পারছো সেটুকুই যথেষ্ট। তাই যদি কোনো কথার সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কথা বোঝার যদি কোনো সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে বুঝে নেবে। আজকে আমার ক্লাস এই পর্যন্ত ছিল, পোয়েম এবং স্টোরি, কবিতা এবং গল্প নিয়ে কীভাবে পড়লে তোমাদের ভালো হবে সেই বিষয়। তো আজকে আমি এই পর্যন্ত আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবে এবং দোয়া করবে, এবং তোমাদের জন্য অগ্রিম আমাদের ভালোবাসা এবং দোয়া থাকলো। তোমরা আমাদের ছোট ভাই বোনদের মতো, বিশেষ করে 27 এবং 28 ব্যাচ। তাই আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।